এই পথেই একসময় পড়তো লম্বা লাইন, থাকতো মানুষের ভিড়। বামপন্থীরা মনে করেন দলই পরিবার। দলমত নির্বিশেষে একের পর এক সাহায্য প্রত্যাশী ছুটে আসতেন সল্টলেক এফডি ব্লকের 144 নম্বরের বাড়িটায়। পরিবারের কর্তা এক কমরেড, যার সৌজন্যে মুখে হাসি নিয়ে বাড়ি ফিরতেন তাঁদের অনেকে। এখন আর নেই সেই মুশকিল আসান কমরেড সুভাষ চক্রবর্তী, নেই সাহায্য প্রার্থীরাও। 11 নম্বর জলের ট্যাঙ্কের পাশের বাড়ির সামনের রাস্তাটা এখন ফাঁকাই থাকে। লোকসভা নির্বাচনে বামেদের ভরাডুবিকে কিভাবে পর্যালোচনা করছেন প্রয়াত সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তী? কোথাও কোনো দুর্বলতা নেই এটা আমি নিশ্চয়ই বলবো না, কিন্তু সাংগঠনিক দুর্বলতাটাই আমাদের হারবার কারণ, সেটা বললে পরে ব্যাখ্যাটা ঠিক মতো হবে না। যে শাসক গোষ্ঠী তৃণমূল, এ রাজ্যের শাসক গোষ্ঠীর প্রতি একটা অনাস্থা তৈরি হয়েছে মানুষের, আর সেই অনাস্থার জায়গাটাকে আমরা ধরতে পারিনি। এই না পারার ক্ষেত্রটা মানুষের এই যে সমস্যা, এই মুহূর্তে আমরা মানুষের সব সমস্যা মেটাতে পারবো না। মানুষ মনে করছে এরা তো ক্ষমতায় নেই, এরা ক্ষমতায় আছে, ফলে যাই করুক না কেন, অন্তত বৃষ্টিতে মাথার চাল উড়িয়ে গেলে পরে একটা ত্রিপল যদি পাই, দুর্নীতি করুক ওরা ত্রিপল নিয়ে, তো কেউ তো পেয়েছে। যে চাকরি, যদি একটা চাকরি জোটে, বিজ্ঞাপন আজকে 2 মাস ধরে বিজ্ঞাপনে যে একটা সরকারি চাকরি মানুষকে কি করে দিতে পারে, সেই এক একটা ছবি দেখাচ্ছে, এক একটা সংসারের যে বিজ্ঞাপন চলছে, একটা সরকারি চাকরি পেয়েছে। এই আশা তো মানুষের মধ্যে আছে। মানুষ তো মানে রাজা রাজনীতি করে, তাদের দৃষ্টিভঙ্গি একটা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিটা এক হতে পারে না। যে গ্রাম বাংলা বামেদের আসল শক্তি ছিল, সেই মেঠো গ্রাম বাংলার মানুষ ক্রমেই মুখ ফিরিয়েছেন বামেদের থেকে। বামেদের তরুণ প্রজন্মকে কে শেখাবে মাটির সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে? 80 বছরের রমলা দেবীর উত্তর, ভালো তো হতো যদি আজকে জ্যোতিবাবু থাকতেন, ভালো তো হতো যদি আজকে সুভাষ চক্রবর্তী থাকতেন, বিধান রায় থাকতেন, কিন্তু তা তো হবার নয়। মানুষকে একদিন চলে যেতেই হয়। আর সময় যত এগোয়, আজকে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির সমস্তটা আরও কত এগিয়ে গেছে, ফলে প্রয়োজন সমস্যা এই সমস্তটা আরও আগের থেকে অনেক বেশি বেড়েছে। আর আক্রমণটা নানান দিক থেকে, বিশেষ করে কর্পোরেট আক্রমণ যা, সেটা আরও অনেক বেশি বেড়েছে। ফলে এই সময় দাঁড়িয়ে কি করা উচিত, এই সময় দাঁড়িয়ে কি হবে, সেই জায়গাটায় আজকের নেতৃত্ব তারাই সেটাকে ঠিক করবে বাস্তব অবস্থার উপর দাঁড়িয়ে। এবং সেই ক্ষেত্রে আমাদের যারা মানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, আমরা তাদের জন্য গর্বিত। তারা মানে বলে না, ঘরের খেয়ে বনের মোষ তাড়ায়, এরা তো কেউ নির্বাচন করার জন্য টাকা পায়নি। এই যে দেখছি এখন নির্বাচন করে টাকা, কারা কোথায় টাকা খেয়েছে তার হিসেব পাওয়া যাচ্ছে না। এরা তো কেউ নির্বাচন করে টাকাও পায়নি, আর এরা মানে ডাল রুটি খেয়ে সব জায়গায় ছুটোছুটি দৌড়দৌড়ি করে এরা পার্টির বক্তব্য, বামফ্রন্টের বক্তব্য এরা তুলে ধরেছে মানুষের কাছে। এরা মানে পরাস্ত হয়েছে, কিন্তু এরা হেরে যায়নি। সুভাষ চক্রবর্তী একজন দাপুটে সংগঠক, বাম নেতা। কমরেডদের গৃহজীবন কাউকে সামলে রাখতে হয়। রমলা দেবী নিজেও সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। 6 মাস আগেও প্রতিবাদ মিছিলে হেঁটেছেন। কমরেডের স্ত্রী হওয়া কতটা দায়িত্বের আর কতটা দায়ের? ধবধবে সাদা চুলের রমলা দেবী বলেন, একদিকে সংসার আর একদিকে রাজনীতি, এই সমস্তটা মিলিয়ে একটা মানে কখনো এটাকে কোনো বাড়তি কিছু করেছি বলে মনে হয়নি আমার। আর বাড়িটা তখন একটু বেশি সময় দিতে হয়েছে ঠিকই, সকাল থেকে উঠে, কারণ সে তাতে এইরকম হয়েছে যে কোনো দিন অফিসে গেছি, চান করিনি, খেয়ে গেছি, আবার যেদিন খেয়েছি সেদিন চান করতে পারিনি, এই সময়টা পাইনি। আবার কোনো দিন এমন হয়েছে কোনোটাই করিনি, তো এই 3:30 4টের সময় বাড়ি এসে করেছি, বা ওখান থেকেই প্রোগ্রামে চলে গেছি। এটা করতে হয়েছে, এটাতে কোনো মনে হয়নি যে আমি বাড়তি কিছু করেছি। এই বিধানসভার মানুষ আসতেন তা তো না, কোথায় সকালবেলা এসে উপস্থিত হয়েছে শিলিগুড়ির থেকে,
কোথায় কুচবিহার থেকে, বনগাঁ থেকে, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার থেকে, জয়নগর থেকে, কোথার থেকে, বাঁকুড়া, পুরুলিয়া, সকালবেলা হরেক মানুষের হরেক সমস্যা, সব সমস্যা ওর কাছে। আমি বলতাম যে আমাদের গিজারে চা হয়, মানে এত চা করতে হয় সকাল থেকে। একদিন আমি ডায়েরিতে লিখতাম যে আজ কত রকমের লোক, কতজন লোক এসেছিল, কী কী তাদের প্রবলেম, ও কী কী প্রবলেমের সলভ করেছে, আমি নিজের জানার জন্যই এগুলো আমি করতাম। সুভাষ চক্রবর্তীর সঙ্গে কোন কোন বিষয়ে মতবিরোধ ছিল? এই যে তোমার ওই শফি, সমীর প্রতিতুণ্ডু ইত্যাদি, এই সময় পার্টির সাথে ওদের সমস্যার থেকে এড়িয়ে গিয়ে ও একটু পার্টির থেকে সরে দাঁড়াবার কথা ভেবেছিল, যে এই ভাবনাটার সাথে আমি একত্র হতে পারিনি। সেখানটাতে তো আমি ওকে ফাইট করে আটকে রেখেছি, এরকম একটা কথা আছে, কিন্তু তা তো নয়। ওর মতন মানুষকে বুঝিয়ে সেটাকে করানো যায় না। পার্টি তো একটা পরিবার, সেই পরিবারের প্রতি একটা অভিমান কোনো একটা সময় হতেই পারে। অভিমানের থেকে একটা সাংঘাতিক কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না, যে সেটাকে ও উপলব্ধি করেছে বলেই ও কোথাও যায়নি, বা ও যেতও না। সুভাষদার মতন এরকম ধর্ম নিরপেক্ষ মানুষ এবং এই রকম নাস্তিক আমি ভাবতে পারি না। কোনো কমরেডরা যখন আসতো না, ও কমরেডদের আদর করতো, ধরতো, এইখানটায় হাতটা দিত, এইখানটায় হাতটা দিয়েও দেখার চেষ্টা করতো কবস্তাবিজ কয়টা আছে এইখানটাতে। এই সুভাষদাকে নিয়ে তারাপীঠের একটা ইস্যু তৈরি করে খুব আমি বলবো চরিত্র হনন করার একটা ব্যবস্থা হয়েছিল। সেই জায়গায় আমি বলেছিলাম, ও যখন এটার রিয়াকশান করে ও যখন উত্তর দিচ্ছে, সেই উত্তর দেওয়ার সময় ও একটা কথা বলেছিল, যে কথাটার ব্যাখ্যাটা মানুষ বোঝেনি। ও বলেছিল, আমি প্রথমে ব্রাহ্মণ, তারপরে আমি কমিউনিস্ট। কথাটা ও কেন বলেছিল? যে আমাকে তো কেউ সুভাষ কমিউনিস্ট বলে না, আমাকে বলে সুভাষ চক্রবর্তী। কমরেড সুভাষ চক্রবর্তী ছিলেন দূরদ্রষ্টা। উনি আজ থাকলে বামেদের গ্রহণযোগ্যতা ফেরাতে কি কি করতেন? বিমানদা পুজোর মধ্যে সবার বেশ ছুটি, এই সময় মিটিং করব, বিমানদা বলতেন। সুভাষদা বলতেন, কখনোই না, মানুষ দুটো দিন আনন্দ করে, সারা বছর কাঁদে, দুটো দিন আনন্দ করে, সেই আনন্দটাকে আমরা একটু চোখ ভরে দেখব না? তা সেই সময় বাড়ির লোকজন সবাইকে, বন্ধুবান্ধবদের নিয়ে হই হই করতেও খুব ভালোবাসতো। প্যান্ডেলে কোনো দিন ওইভাবে যেতাম না, গাড়ি নিয়ে ঘুরে ভালো ভালো প্যান্ডেল যেগুলি দূরের থেকে গাড়িতে করে করে আমরা ঘুরে দেখতাম। ও তো কত কেস খেয়েছে। আজকে পার্টিকে ক্লাবে ঢুকতে হচ্ছে, বা পুজো বা কমিটির প্রেসিডেন্ট হতে হচ্ছে, আর সুভাষদাকে একটা উপদেষ্টা করেছিল একটা পুজো কমিটির, তা সেই জন্য কেস খেলো সুভাষদা পার্টির কাছে, যে তোমার এই উপদেষ্টা রাখলো কেন, তুমি ওর মধ্যে ঢুকলা কেন? তার মানুষের কাছে যাব, মানুষের সাথে থাকবো, আর মানুষ যেখানে জড়ো হচ্ছে সে জায়গায় থাকবো না? মানুষ জড়ো হচ্ছে ক্লাবে, মানুষ জড়ো হচ্ছে মন্দিরে, মানুষ জড়ো হচ্ছে পুজোর মণ্ডপে, সেইখান থেকে আমরা দূরে থাকবো। কমিউনিস্টরা চিরকাল ওই জায়গাটার থেকে দূরে। আজকে সেটা ভাঙছে। আজকে ক্ষুদিরামের জন্মদিন করতে বলে, ক্ষুদিরামের মৃত্যুদিন করতে বলে সুভাষদাকে সেন্সার হয়ে গেল, বিবেকানন্দের জন্মদিনের কথা বললো, সেন্সার হয়ে গেল। কিন্তু আজকে সময়ের সাথে পরিবর্তন হয়, আজকে এগুলি করতে হয়। সময়ের সঙ্গে বদলেছে সবটাই। যে রাজনীতিতে ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষকে প্রাধান্য দেওয়া ছিল রেওয়াজ, সে রাজনীতির স্লোগানে আজ শোনা যায় ধর্মের হুঙ্কার। ধর্মকে ডিল করতে হয় অত্যন্ত সাবধানে, কারোর মনে আঘাতটাকে না দিয়ে। আবার সেটাকে তোষণ করার মানে হচ্ছে, আজকে ওরা যা করছে, একদিকে বিজেপি করছে আর একদিকে মমতা করছে, সেই তোষণ করাও ঠিক নয়। ধর্ম নিরপেক্ষ থাকা, বারবার যেটা আমাদের সংবিধানের কথা, ধর্ম নিরপেক্ষ থাকা। ধর্ম নিরপেক্ষ থাকা মানে এই না যে তোমার ধর্মকে আমি অসম্মান করলাম। তুমি তোমার মঙ্গলাচরণ করো, তুমি মন্ত্র পড়ো, কিন্তু সেই মন্ত্রটা তুমি, সংবিধান যেখানে ধর্মনিরপেক্ষ হতে বলছে, সেইখানটাতে তুমি ধর্ম সংস্কৃতের বুলি আওড়াবে, তাহলে তুমি করনি কেন? তুমি কোরআনের বুলি ওখানে আওড়ালে না কেন? তাহলে সেটাও তোমাকে করা উচিত ছিল। কাজেই এটা এমন গোলমেলে ব্যাপার ধর্ম, যে সেটাকে নিরপেক্ষ রেখে চলাটাই ভালো। সম্মান করো সবার ধর্মকে। এই মমতা যেটা করছে, মুসলিম ভোট পাওয়ার জন্য মাথায় ফেটকি বেঁধে নমাজ পড়তে যাচ্ছে চোখ বুজে, এইটা করা মানে তো ভনিতা, এটা করা মানে তো ভাওতা দেওয়া, এইটা করা মানে তো ওদের আবেগকে উস্কে দিয়ে সেখানে নিজের দিকে টানা। কমিউনিস্টরা এইটাই বিশ্বাস করে না। তাই একদিকে যারা হিন্দু 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 করে হিন্দু রাষ্ট্র করতে চাইছে, তাদের বিরুদ্ধেও যেমন কথা বলছে,
আবার যারা এই মুসলিম ভাবাবেগকে সেখানটায় কাজে লাগিয়ে ভোটের বাক্সে ফেলতে চাইছে তাদের। কমিউনিস্টরা সমস্ত সময় ধর্ম নিরপেক্ষ থেকে সকল ধর্মকে সম্মান জানিয়ে চলে, এটাই হচ্ছে কমিউনিস্টদের নিয়ম। ধর্মীয় মেরুকরণকে ছাপিয়ে রাজনীতির ব্রিগেডে বামেরা কবে আবার ফিরবে তার অপেক্ষায় সল্টলেক এফডি ব্লকের 144 নম্বরের বাড়িটা, যার সামনে একসময় পড়ত লম্বা লাইন।